রাজস্থানের আরাবল্লী পাহাড়ের গভীরে লুকিয়ে আছে এক রহস্যে ঘেরা দুর্গ। নাম তার ভানগড়। আচ্ছা, এই জায়গাটার একদিকে যেমন রয়েছে একটা বিরাট গৌরবময় অতীত, তেমনি অন্যদিকে এর সাথে জড়িয়ে আছে সব ভয়ঙ্কর ভৌতিক গল্প। তো চলুন আজ আমরা এই কাহিনীর গভীরে যাই আর খুঁজে বের করার চেষ্টা করি ভানগড় ফোর্টের আসল রহস্যটা ঠিক কী। শুধুই কি ভূতের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? ভানগড় ফোর্টকে বলা হয় ভারতের একমাত্র বৈধভাবে ভৌতিক জায়গা। হ্যাঁ, কথাটা শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এই তকমাটাই জায়গাটাকে ঘিরে থাকা রহস্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন এমন একটা অদ্ভুত অফিসিয়াল তকমা? এর কারণ হল খোদ ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক বিভাগ, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর লাগানো এই নোটিশ বোর্ডটা। এখানে একদম পরিষ্কার করে লেখা আছে, সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে ভানগড়ের সীমানায় ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। ভাবুন তো, একটা সরকারি সংস্থা যখন নিজে এমন একটা নিয়ম জারি করে, তখন তো মানুষের মনে কৌতূহল জাগবেই, তাই না? ভানগড়ের এই যে ভৌতিক পরিচয়, এর পেছনে আসলে দুটো মেন অভিশাপের গল্প আছে। আসুন আমরা সেই দুটো গল্পের ভেতর একটু ঢুকে দেখি, যেগুলো বলা হয় ভানগড়কে চিরকালের জন্য বদলে দিয়েছে। এই দুটো গল্প কিন্তু একে অপরের থেকে একেবারে আলাদা। একটা হলো এক জাদুকরের প্রেম আর তার ভয়ঙ্কর অভিশাপের গল্প, আর অন্যটা হলো এক সাধুর দেওয়া সাবধানবাণী না মানার পরিণামের গল্প। দুটো কাহিনীকেই ভানগড়ের ধ্বংসের কারণ হিসেবে ধরা হয়। আচ্ছা, প্রথম গল্পটা হলো রাজকুমারী রত্নাবতী আর সিংহিয়া নামের এক তান্ত্রিককে নিয়ে। সেই তান্ত্রিক অপরূপ সুন্দরী রাজকুমারীর প্রেমে একদম পাগল হয়ে যায়। সে রাজকুমারীকে বশ করার জন্য একটা আতরের ওপর কালো জাদু করে। কিন্তু রাজকুমারী তার এই চালাকি ধরে ফেলেন এবং সেই জাদুকরী আতরটা ছুঁড়ে মারেন একটা বিশাল পাথরের দিকে। আর সাথে সাথে সেই পাথরটা জাদুর টানে গড়িয়ে এসে পিষে ফেলে সেই তান্ত্রিককে। আর তার শেষ নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর অভিশাপ: ভানগড় ধ্বংস হয়ে যাবে, আর এখানকার সব আত্মা চিরকাল অশান্তিতে ভটকাবে। আর দ্বিতীয় গল্পটা, সেটা এক সাধু আর এক রাজার দেওয়া কথা নিয়ে। রাজা মাধো সিং দুর্গ বানানোর জন্য বালুনাথ নামের এক সাধুর অনুমতি চাইলেন। সাধু রাজি হলেন, কিন্তু শর্ত দিলেন একটাই: দুর্গের ছায়া যেন কোনোদিনও তার সাধনাস্থলকে না ছোঁয়। রাজাও কথা দিলেন, কিন্তু তার পরের বংশধররা ছিল খুব উচ্চাকাঙ্ক্ষী। তারা সেই প্রতিশ্রুতির কথা ভুলে দুর্গটাকে আরও উঁচু করে বানাতে লাগল। আর যেই মুহূর্তে সেই অশুভ ছায়া সাধুর গুহার ওপর পড়ল, তার বহু পুরনো ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। বলা হয় সাধুর অভিশাপেই পুরো জনপদ ধ্বংস হয়ে যায়। এই গল্পগুলো শুনতে তো খুবই রোমাঞ্চকর, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, সত্যিই কি কোনো অভিশাপের জন্যেই ভানগড় একেবারে জনশূন্য হয়ে গিয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো বাস্তব কারণ আছে? চলুন এবার একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। এখন আমরা ভানগড়ের সেই অধ্যায়ে ঢুকব যা ইতিহাস বইতে লেখা আছে। একটা রাজ্যের উত্থান এবং তার পতনের আসল কাহিনীটা আসলে কি ছিল। ইতিহাস কিন্তু আমাদের একেবারে অন্য একটা গল্প শোনাচ্ছে। ১৫৭৩ সালে অম্বরের শাসক রাজা ভগবান দাস তার ছোট ছেলে মাধো সিংয়ের জন্য এই দুর্গটি বানান। মাধো সিংয়ের পর তার ছেলে ছত্র সিংয়ের হিংসাত্মক মৃত্যুতে রাজ্যটা দুর্বল হতে শুরু করে, আর তারপর শেষ পেরেকটা পুঁতে দিল ১৭৮৩ সালের এক বিধ্বংসী দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ দুর্বল হয়ে পড়া রাজ্যটার ওপর এমনভাবে আঘাত হানে যেখান থেকে বাঁচার আর কোনো উপায় ছিল না। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ভানগড়কে মানুষজন প্রায় রাতারাতি ছেড়ে চলে গিয়েছিল। অষ্টাদশ শতকের শেষের পর এখানে আর কোনো নতুন বাড়িঘর তৈরি হয়নি। ফলে শহরটা যেন সময়ের অতলে একদম থমকে গেছে। আর এই হঠাৎ করে খালি হয়ে যাওয়াটাই ভূতের গল্পের জন্ম দেওয়ার জন্য একটা দারুণ উর্বর জমি তৈরি করে দেয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কিভাবে একটা ঐতিহাসিক ট্র্যাজেডি আর মানুষের স্বাভাবিক ভয় সব মিলেমিশে ভানগড়ের মতো কিংবদন্তির জন্ম দিল? আসলে যখন বাস্তব কারণগুলো সময়ের সঙ্গে ঝাপসা হয়ে যায়, তখন মানুষের কল্পনা শক্তি সে খালি জায়গাটা ভরাট করে নেয়। কিংবদন্তি আর বাস্তবতার এই তফাতটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে লোককথা বলছে, কারণটা হলো একটা অলৌকিক অভিশাপ যা ভানগড়কে একটা চিরকালের জন্য ভৌতিক জায়গায় পরিণত করেছে।
আর অন্যদিকে ঐতিহাসিক নথি আমাদের বলছে আসল কারণ ছিল রাজনৈতিক ঝামেলা আর একটা ভয়াবহ দুর্ভিক্ষ, যার ফলে শহরটা রাতারাতি জনশূন্য হয়ে যায়। আচ্ছা, এই ভৌতিক গল্পগুলো এত সহজে লোকে বিশ্বাস করে নিল কেন? এর পেছনে কিন্তু বেশ কিছু সলিড কারণ আছে। ভাবুন, হঠাৎ করে পরিত্যক্ত হয়ে যাওয়া একটা শহর, এমনিতেই তো একটা ভূতের শহরের মতো লাগে, তার উপর জায়গাটা সরিস্কা টাইগার রিজার্ভের দুর্গম জঙ্গলে ঘেলা, ধ্বংসস্তূপের পরিবেশটাই কেমন যেন রহস্যময়, আর রাতের নিস্তব্ধতায় বন্যপ্রাণীর অদ্ভুত শব্দ, এই সবকিছু মিলেমিশে মানুষের মনে ভয় আর অলৌকিকতার জন্ম দেয় খুব সহজেই। ভানগাড় আজ ঠিক কি? এটা শুধু একটা পুরনো কেল্লা নয়, এটা এখন অলৌকিক পর্যটনের একটা অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর এই দ্বৈত পরিচয়টাই আজকের দিনে এর সবচেয়ে বড় লিগ্যাসি। এই ধরনের পর্যটনকে এখন একটা বিশেষ নামেও ডাকা হয়, ডার্ক ট্যুরিজম। মানে যেখানে মানুষ মৃত্যু, দুঃখ বা কোনো বিপর্যয়ের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরতে যায়। এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণও আছে। আসলে মানুষ শুধু সৌন্দর্য নয়, বরং ইতিহাস আর ট্র্যাজেডির কাছাকাছি গিয়ে নিজেদের অস্তিত্বকে অনুভব করতে চায়। ভয় আর রহস্যের এই টানটাই ভানগড়ের মতো জায়গাগুলোকে আজও বাঁচিয়ে রেখেছে। তাহলে সেই পুরনো প্রশ্নটায় ফেরা যাক। সূর্যাস্তের পর ভেতরে যাওয়া নিষেধ কেন? কিংবদন্তি তো বলে ভূতের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু বাস্তব কারণ হল ওই আলোবিহীন ধ্বংসস্তূপের মধ্যে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা। আর সরকারি কারণ, ওটা এএসআই এর সব সংরক্ষিত সৌধের জন্যই একটা সাধারণ নিয়ম। সুতরাং কারণটা যতটা না অলৌকিক, তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল। শেষে এসে একটা কথাই ভাবায়, আচ্ছা, যখন কোনো জায়গার আসল ইতিহাসটা তার ভূতের গল্পের চেয়েও বেশি কষ্টদায়ক হয়, তখন কোনটা আমাদের বেশি করে ছুঁয়ে যায়? ভানগড়ের তান্ত্রিক বা সাধুর অভিশাপ হয়তো নিছকই কল্পনা, কিন্তু রাজনৈতিক সংঘাত, দুর্ভিক্ষ আর একটা গোটা শহরের নিঃশব্দে হারিয়ে যাওয়ার সত্যিটা, সেই ঐতিহাসিক সত্যটা হয়তো যে কোনো ভূতের গল্পের চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক, অনেক বেশি হন্টিং।